এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এত শর্ট নোটিসে আমাদের আমন্ত্রণে আপনারা আমাদের পার্টি অফিসে এসছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার ডান দিকে রয়েছেন সুপ্রকাশ রায়, আমাদের তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক। আমার বাঁ দিকে আছেন সুস্মিতা বোস মৈত্র, আমাদের দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আমাদের যে স্টেট মহিলা তৃণমূল কংগ্রেস তার অন্যতম সাধারণ সম্পাদিকা। আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো আমাদের যেটা মূল কারণ, দেখুন, সংসদীয় গণতন্ত্রে নির্বাচনটা হচ্ছে একটা মূল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা বলতে পারেন, বা আপনার আমি ঠিক মানে এটাকে যুদ্ধ বলে আপনার করব না, অভিহিত করব না। এটা সংসদীয় রাজনীতির কারা শাসন ক্ষমতায় থাকবেন, মানুষ কাদেরকে আশীর্বাদ দিয়ে শাসনে তারা চেয়ারে বসাবেন, তার একটা এইখানে পরীক্ষা হয় এবং বিভিন্ন স্তরে প্রতি 5 বছর অন্তর অন্তর এই পরীক্ষা চলে, এটা আমরা জানি। কিন্তু সংসদীয় গণতন্ত্রের কতগুলো শিষ্টাচার, কতগুলো রীতিনীতি থাকে। আমরা এবছর শিলিগুড়িতে 2026-এর যে বিধানসভা নির্বাচন আগামী 23শে এপ্রিল 2026 এখানে অনুষ্ঠিত হতে চলেছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে শিলিগুড়ি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত শিষ্টাচার, সমস্ত রীতিনীতি, একটা মানে মিনিমাম আমরা যাকে বলি এটিকেট, সেটা পর্যন্ত এখানে বজায় থাকছে না। কেন এই কথা বলছি? এই কথা এই জন্য বলছি, দেখুন, সংসদীয় ব্যবস্থায় প্রত্যেকের কিছু কিছু দায়িত্ব থাকে। মানুষ যাদেরকে ভোট দিয়ে, তাদের সমর্থন দিয়ে বিভিন্ন স্তরে নির্বাচিত করেন, তারা প্রত্যেকে তার তার যে জুরিসডিকশন, তার যে সীমাবদ্ধতা, তার মধ্যেই কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে। কিন্তু এই বছর আমরা কি দেখছি? আমরা দেখছি যে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 26 শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রের প্রার্থী, আমাদের দলের পক্ষ থেকে যার নাম শিলিগুড়ি কেন্দ্রের জন্য ঘোষণা করা হয়েছে, সেই শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব, যিনি মানে উত্তরবঙ্গের একজন সমস্ত দল মিলিয়ে একজন সিনিয়র মোস্ট নেতা, একজন গত 50 বছরের অধিক সময়ের একদম অবিসংবাদী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে আমরা এর আগেও দেখেছি যে 2011-তে তিনি আমাদের পার্শ্ববর্তী ডাবগ্রাম ফুলবাড়ির যে আমাদের কেন্দ্র, সেখান থেকে নির্বাচিত হয়ে এবং 2016-তে নির্বাচিত হয়ে দুবার তিনি বাংলার বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসাবে তার পদ অলঙ্কৃত করেছেন। এবং কেউ অস্বীকার করবেন না যে উত্তরবঙ্গের পথে প্রান্তরে আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত রকম পরিকল্পনাকে যেভাবে রূপায়ণ করার, গৌতম দেব সেগুলো রূপায়ণ করে এসছেন। এর আগের বার ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে গৌতম দেব সেখান থেকে নির্বাচিত হতে পারেননি, মানুষ আশীর্বাদ দেননি। তিনি মাথা পেতে নিয়েছেন, তিনি শিলিগুড়িতে এসে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র, এই চেয়ারে তাকে দল আসীন করেছে এবং গৌতম দেব আজকে প্রায় 5 বছরের অল্প কিছু কম সময় হচ্ছে, 4 বছর মতো পূর্ণ হয়েছে, তিনি
শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করে চলেছে। উল্টো দিকে আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেমন ভারতের জাতীয় কংগ্রেস, সিপিআইএম দল এবং অবশ্যই যারা কেন্দ্রে আসীন আছেন সেই ভারতীয় জনতা পার্টি, আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ির যিনি এবারেরও প্রার্থী, যিনি গতবার এই শিলিগুড়ি থেকেই নির্বাচিত হয়েছিলেন, সেই আমাদের এখানকার গতবারের নির্বাচিত বিধায়ক এবং এবারের প্রার্থী ভারতীয় জনতা পার্টি, তিনি কোনো রীতি নীতি কোনো শিষ্টাচারের ধার ধারছেন না। তিনি তার যে কোনো ভাষা প্রয়োগের ক্ষেত্রে বিশেষ করে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা এবং সমস্ত রকমের অসংসদীয় ভাষা তিনি প্রয়োগ করছেন। আমরা কিন্তু সেই পথে যাব না, কারণ আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী, আমাদের নেতা গৌতম দেব এই ব্যাপারে একদম যাকে বলে দৃঢ় প্রতিজ্ঞ যে কোনোভাবেই কোনো ব্যক্তিগত আক্রমণ, কোনো কুৎসা, কোনো অশালীন কথা, কোনো অসংসদীয় ভাষার দিকে আমরা কখনোই যাব না, এগোবো না। আমাদের কোনো রকমের আমরা সেদিকে পা বাড়াবো না। আমরা শুধুমাত্র আপনাদের সামনে আজকে কয়েকটা প্রশ্ন আমরা শিলিগুড়ির এবারের যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী তার প্রতি রাখব। আপনি সমস্ত ব্যাপারে আপনি গৌতম দেবের সমালোচনা করছেন। দেখুন, 365 দিন যে মানুষটা মানুষের সঙ্গে থাকে, মানুষের সঙ্গে তার ইন্টারাকশন হয়, তিনি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের শিলিগুড়ি শহরের বিভিন্ন আমাদের সহনাগরিকদের বাড়িতে রাত্রি যাপন করেছেন। কেন করেছেন? সম্যকভাবে উপলব্ধি করার জন্য যে সেই ওয়ার্ডের, সেই অঞ্চলের মানুষের মূল সমস্যা কি। আজকে আমরা ঠিক উল্টো দিকে কি দেখতে পাচ্ছি? উল্টো দিকে দেখতে পাচ্ছি যে কোনো রকম মাটির সঙ্গে ন্যূনতম যোগাযোগ যার নেই, যিনি গত 5 বছরের সময়কালে বেশিরভাগ সময়টা কলকাতায় সময় দিয়েছেন, রাজ্য রাজনীতিতে ব্যস্ত ছিলেন, যিনি তার ন্যূনতম দায়িত্বগুলো পালন করেননি। আমরা তার যে জুরিসডিকশন, তার পক্ষে যেগুলো করা সম্ভব, সেই রকম কয়েকটা প্রশ্ন তার সামনে, তার প্রতি আমরা রাখছি। কারণ আমরাও তো শিলিগুড়ি শহরে, এই শহরে আমরা ছোট থেকে বড় হয়েছি, এখানে আমাদের জন্ম, এখানে আমাদের শিক্ষা, এই শহরের আকাশে বাতাসে সেখান থেকে আমরাও নিঃশ্বাস নিই। এই শহরের সঙ্গে আমরা একদম যাকে বলে একান্তভাবে সম্পৃক্ত। তাই আমরা মনে করি এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমাদের শিলিগুড়ির গতবারের বিধায়ক এবং এবারের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর প্রতি কয়েকটা প্রশ্ন রাখা। আমার প্রথম প্রশ্ন, যে উনি বিধায়ক হওয়ার পরের থেকে শিলিগুড়ি টাউন স্টেশনের যে হতদশা, সেই হতদশার কোনো রকম উন্নতি কল্পে ওনার কয়েকটা সাংবাদিক বৈঠক, কিছু প্রেস স্টেটমেন্ট ছাড়া আমরা আর কোনো পদক্ষেপ দেখতে পারিনি। এবং আমাদের দেশের, ভারতবর্ষের তথা বাংলার যে দেশবরেণ্য মনীষীদের পদধূলি স্পর্শে, তাদের পদস্পর্শে এই টাউন স্টেশন শিলিগুড়ির ধূলিকণা পবিত্র হয়েছে। তাদের স্মৃতির উদ্দেশ্যে ওখানে যে একটা আপনার রেল মিউজিয়াম করার কথা ছিল, সেই ব্যাপারেও কিন্তু কিছু সাংবাদিক বৈঠক, কিছু প্রেস বার্তা ছাড়া আমরা আর অন্য কোনো উদ্যোগ দেখতে পাইনি। এটা গেল 1 নম্বর। আমার 2 নম্বর প্রশ্ন, যে এখানে অর্থাৎ উনি ভারতীয় জনতা পার্টির এবং আজকে রাজ্যের ওনাদের
আমাদের পশ্চিমবঙ্গ আমাদের যে অ্যাসেম্বলি আছে বিধানসভা সেখানকার উনি এইবার অপোজিশন হুইপ হয়েছেন। উনি এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও ওনার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গে গড়ে তোলার ক্ষেত্রে কোনো রকমের সঠিক উদ্যোগ ওনার পক্ষ থেকে আমরা এখনো অবধি দেখতে পাইনি। এইবার আরেকটা হচ্ছে যে শিলিগুড়িকে মেট্রো রেল প্রজেক্ট বা মনো রেল প্রজেক্টের আওতায় আনার ক্ষেত্রে শিলিগুড়ির যে ট্রান্সপোর্টেশন সমস্যা ওনার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। দু একবার আলোচনা এরকম যখন হয়েছে তখন ওনার কোনো রকমের সদর্থক মন্তব্য বা উদ্যোগের কথা তো অনেক দূরস্থ আমরা কিন্তু দেখতে পাইনি। এবার আসছি একটা জ্বলন্ত সমস্যা বাগরাকোটের যে রেল লাইন, আমরা সেখানকার আন্ডারপাস নিয়ে মানুষের জন্য বাগরাকোটের যে রেল আন্ডারপাস সেটার ক্ষেত্রে আমরা কোনো ওনার উদ্যোগ দেখতে পাইনি এবং এখনো অবধি ওখানে এক কোদাল মাটিও কাটা হয়নি। তো এটা তো কেন্দ্রের আওতায় পড়ে, উনি কেন্দ্রের শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন, মানে রাজ্যের যারা টপ নেতৃত্ব সেই জায়গায় উনি ওনার নিজেকে দাবি করেন যে উনি অ্যাসেম্বলির, যেহেতু ওনাদের যে সংসদীয় দল তার উনি হুইপ হয়েছেন, তো সেই জায়গায় ওনার কাছ থেকে তো আমরা শিলিগুড়ির সাধারণ মানুষ এইটা তো অবশ্যই আশা করেছিল। উত্তরবঙ্গে এইমস গড়ার ক্ষেত্রে অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কোনো উদ্যোগ তো আমরা দেখতে পাইনি। ওনারা চিকিৎসার ব্যাপারে যে কোনো রকমের সমালোচনা করেন এবং আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, যখন কোভিড মহামারী হয়েছিল তখন কিন্তু যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উনি সমালোচনা করেন সেই স্বাস্থ্য ব্যবস্থার আওতায় থেকে উনি, এবং আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, অত্যন্ত বিনম্রভাবে বলছি যে ওনার মা অর্থাৎ আমাদের শ্রদ্ধেয়া মাসিমা তাদের দুজনের একসঙ্গে চিকিৎসা হয়েছিল, ছেলে এবং মায়ের একসঙ্গে চিকিৎসা হয়েছিল যখন বিশ্বব্যাপী কোভিড হয়েছিল এবং এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু উনি সুস্থ হয়ে উঠেছিলেন। এইবার আমি আসছি যে গেটওয়ে অফ উত্তর পূর্ব ভারত, কথায় কথায় ওরা বলেন যে উত্তর পূর্ব ভারতের গেটওয়ে হচ্ছে শিলিগুড়ি। কোথায়? শিলিগুড়িকে দীর্ঘদিনের দাবি আমাদের, শিলিগুড়ি পৌর কর্পোরেশন থেকেও দাবি তোলা হয়েছে যে শিলিগুড়িকে জাতীয় গুরুত্বপূর্ণ শহর হিসাবে ঘোষণা করা হোক। এই ব্যাপারেও আমরা কিন্তু ওনার কোনো সদর্থক পদক্ষেপ আজ অবধি দেখতে পাইনি। এবং সত্যিকার বলতে কি, মানে শুধুমাত্র যে ব্যাপক অর্থে যখন ওরা সেই মানে 25 বছরের 20 বছরের 15 বছরের অর্থাৎ আগামীর পরিকল্পনার কথা বলেন, যখন ওরা 2047 অব্দি পরিকল্পনার কথা বলেন, আরে আজকে আমরা বাঁচব তবে তো 2047, আগে তো এখনকার কথা বলুন। তো 2047-এ আমাদের মধ্যে যাদের বয়স হয়েছে, যারা আজকে এইটা যাদের দাবি তাদেরকে একটু তাকিয়ে দেখুন, তো 2047-এ সেই সময় যারা থাকবেন তারা যা করবেন তারা বুঝবেন। এইবার এনজেপি টু বাগডোগরা যে রেল বাস পরিষেবা ছিল, সেই রেল বাস পরিষেবা চালু হয়ে তারপরে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। সেটা চালু করার কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখতে পাইনি। আমি যতগুলো পয়েন্ট বলেছি তার মধ্যে অন্তত 3টে পয়েন্ট ছিল শিলিগুড়ির যে ক্রমবর্ধমান গুরুত্ব, শিলিগুড়ির যে ক্রমবর্ধমান জনসংখ্যা, যার সঙ্গে দেখুন উন্নয়ন একটা কন্টিনিউয়াস প্রসেস। উন্নয়ন নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি যে
উন্নয়নের এটাই শেষ, এর পরে আর কোনো কিছুর দরকার নেই, তা হয় না। উন্নয়ন সব সময় মানে কন্টিনিউয়াসলি উন্নয়ন করে চলতে হবে। আজকে যদি 10 লক্ষ লোকের জন্য আমরা কোনো একটা করি, পরিকল্পনা করি, 5 বছর পরে সেটা আরো বাড়বে, কেননা জনসংখ্যা বাড়ছে, এলাকা বাড়ছে, সমস্যার ব্যাপ্তি বাড়ছে, জনসংখ্যা বাড়লেই সেটা বাড়বে। তাই উন্নয়ন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, আজকেই শেষ তা নয়। আমরা আরো বলি যে শিলিগুড়ির মেয়র তিনি এই যে মানুষের সঙ্গে 365 দিন যে ইন্টারঅ্যাকশনটা করেন, সেই ইন্টারঅ্যাকশনের মাধ্যমে মানুষ প্রশ্ন করে, উনি সেই প্রশ্নের উত্তর দেন এবং তিনি সবসময় চেষ্টা করেন যে আমরা এই শিলিগুড়ি শহরটাকে সর্বাঙ্গ সুন্দর করে তুলি। আমি আপনাদের সামনে সম্পূর্ণ আমাদের এই স্বল্প পরিসরে আজকেই আপনাদের সামনে বলা সম্ভব না, নিশ্চয়ই আমাদের যে ডিটেল ইস্তাহার আজ পর্যন্ত এই 5 বছরে কি কি কাজ হয়েছে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে, আগামী 1-2 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনাদের হাতে আমরা তুলে দিতে পারবো। আমি শুধু এইটুকু বলবো, আমি উদাহরণস্বরূপ বলছি, আপনারা বলুন যে শিলিগুড়িতে একটা জ্বলন্ত সমস্যা ছিল ডাম্পিং গ্রাউন্ড। কারণ শুধুমাত্র আমি বর্তমান শিলিগুড়ির যিনি বিজেপির প্রার্থী তার প্রতি 5-6টা প্রশ্ন ছুড়ে দিলাম, আর এপাশ থেকে কিছু মানে সমস্যার সমাধান হয়েছে বলবো না, এটা তো হয় না, আমরা সেই মতে বিশ্বাসী নই। তাই আজকে ডাম্পিং গ্রাউন্ডকে কেন আপনাদের সামনে আনছি, 75 বছরের একটা অ্যাকিউমুলেটেড একটা সমস্যা, 75 বছর ধরে ওই শিলিগুড়িতে যেখানে ডাম্পিং গ্রাউন্ড আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি। আমার মনে আছে ডন বস্কো স্কুল তখনও হয়নি, শিলিগুড়িতে একমাত্র ইংলিশ মিডিয়াম ছিল সেন্ট জোসেফস মাটিগাড়া। ডন বস্কো আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন হয়েছে, তারপরে সমস্যা আরো বাড়লো, ডন বস্কো হলো, অক্সিলিয়াম হলো, সেলসিয়ান কলেজ হলো, উল্টো দিকে গুডরিকের একটা স্কুল হয়েছে, সম্ভবত স্কুল ফর ব্লাইন্ডস। তো স্কুল ফর ব্লাইন্ডস বা স্কুল ফর ওই যে মানে আপনার কি বলে ওটাকে, ডেফ অ্যান্ড ডাম, তাই তো, ঠিক উল্টো দিকে হয়েছে। তো আজকে এদের অসুবিধে হচ্ছিল, শিলিগুড়ি পৌর কর্পোরেশন এখানে উদ্যোগ নিয়ে আজকে ওই ডাম্পিং গ্রাউন্ডে সাবস্টেন্সিয়ালি সেটাকে সমাধান করা হয়েছে। আজকে ডাম্পিং গ্রাউন্ডের সামনে দিয়ে গেলে সেই দুর্গন্ধ পাওয়া যায় না, সেখানে রিসাইকেল করে, প্লাস্টিক রিসাইকেল করে সেখানে আপনার রিসাইক্লিং এর প্ল্যান্ট হয়েছে, সেখানে বায়ো ম্যানিওর তৈরি হচ্ছে এবং সেখানে গাড়ি ধোয়ার ব্যবস্থা হয়েছে। কর্পোরেশনের যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো ওখানে নিয়ে গিয়ে পরিষ্কার করা হয় এবং সেখানে একটা বোধহয় পশু হসপিটাল, ওখানে একটা পশু হসপিটাল হয়েছে এবং আগামী দিনে ওখানে P7 এর পরিকল্পনা আছে, ওখানে প্রচুর গাছ লাগানো হয়েছে। তাই এটা খালি একটা উদাহরণ দিলাম আপনাদের সামনে। আজকে এখানে জল প্রকল্পের কাজ প্রতিনিয়ত এগোচ্ছে। শিলিগুড়ি শহরে বর্তমান আমাদের মেয়র এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশন যখন মানুষের আশীর্বাদ নিয়ে চেয়ারে বসে পৌর কর্পোরেশনের কাজ শুরু করেন, তখন কিন্তু আমরা একটা কথা বলি না যে শূন্য হলে শূন্যর থেকে আপনি যাই করবেন সেটাই প্লাস, কিন্তু আমাদের এই বোর্ড এরা কিন্তু শূন্যের জায়গায় পায়নি, এরা এটাকে পেয়েছিল একটা মাইনাসের জায়গায়, মাইনাস থেকে শূন্যতে পৌঁছে তবে সেখান থেকে তাদেরকে এগোতে হয়েছে। এবং তার উদাহরণ পূর্ববর্তী যে বাম বোর্ড তাদের সময় ওন কর্পোরেশনের যে রেভিনিউ ছিল 39 কোটি টাকা, আজকে লাস্ট অর্থবর্ষে শিলিগুড়ি কর্পোরেশনের কোনো রকম এক্সট্রা ট্যাক্স না বসিয়ে মানুষের উপরে কোনো বাড়তি চাপ সৃষ্টি না করে 56 কোটি টাকা তাদের ওন রেভিনিউ, অর্থাৎ বর্তমান সেটআপের মধ্যেই
এক্সিস্টিং সেটআপের মধ্যেই বর্তমান শিলিগুড়ি তাদের রেভিনিউ 56 কোটি টাকায় এনেছেন, চেষ্টা করছেন। আজকে এটাও আমি অবশ্যই বলবো যে ভারতবর্ষে একটা কেন্দ্রীয় সরকার আছে যাদের এই মুহূর্তে আভ্যন্তরীণ এবং এক্সটার্নাল ঋণ 214 লক্ষ কোটি টাকা, 214 লক্ষ কোটি টাকা। বর্তমান প্রধানমন্ত্রীর আগে যতজন প্রধানমন্ত্রী ছিলেন তারা ঋণ রেখে গেছিলেন তাদের একসাথে 55 লক্ষ কোটি, আর শুধুমাত্র বাকি ঋণটা হয়েছে এখনকার যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার আমলে, অর্থাৎ 4 গুণ বেড়েছে। এবং রাজ্যের টাকা কেন এটা উল্লেখ করলাম যে দেখুন এটা একটা কন্টিনিউয়াস প্রবলেম। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা তারা দেননি, তারা আটকে রেখেছেন। এবং এই ফিনান্সিয়াল স্ট্রিনজেন্সির মধ্যেও যেমন রাজ্য ঠিক একই পথে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদর্শিত পথে শিলিগুড়ি পৌর কর্পোরেশন এগিয়ে চলেছে। আগামী দিনেও শিলিগুড়ি পৌর কর্পোরেশন পূর্ণ আস্থা, সম্পূর্ণভাবে শিলিগুড়ি মানুষের সমস্ত আস্থা রক্ষা করবে। এবং আগামী দিনে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আবেদন করব যে গৌতম দেবের মতো এইরকম একজন কাজের মানুষকে আমাদের শিলিগুড়ির বিধায়ক হিসেবে অতি অবশ্যই দরকার। তার কারণ কোনো কুৎসা, কোনো অশালীন কথা, কোনো অসংসদীয় ব্যবহার ওনাকে আটকাতে পারবে না। উনি শিলিগুড়ি মানুষের আস্থাভাজন, আগামী দিনেও উনি শিলিগুড়ি মানুষের সেই আস্থার মর্যাদা রাখবেন। ধন্যবাদ।